প্রায় 7 মিনিট গড়িয়েছে, কিন্তু আকাশ নিজেকে দমিয়ে নেয় না। সন্ধ্যা প্রায় প্রায় 7 মিনিট গড়িয়েছে, কিন্তু আকাশ নিজেকে দমিয়ে নেয় না। সন্ধ্যা আকাশের ঘাট থেকে হাতটা নামিয়ে আকাশকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। সন্ধ্যা মুচড়ামুচড়ি করছে বুঝতে পেরে আকাশ দ্রুত নিজেকে সরিয়ে নেয়। অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হতেই সন্ধ্যা চোখ খিচে বন্ধ করে নেয় লজ্জায়। আকাশ বোধহয় বুঝল সন্ধ্যার লজ্জা, একটু হাসলো। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে, নিঃশ্বাস ভারী তার। সে নড়তে পারছে না। আকাশ যেন তার সর্বশক্তি চুষে নিয়েছে। আকাশ সন্ধ্যার শরীর শক্ত করে ধরে রেখেছে, ডান হাত সন্ধ্যার থুতনির নিচে রেখে। সন্ধ্যার মুখটা একটুখানি উঁচু করে, সন্ধ্যার কম্পিত ঠোঁট, অনবরত কাঁপতে থাকা চোখের পাতা, সবকিছু অবলোকন করে আকাশ ঢোক গিলল। মৃদু স্বরে বলে, বউ, আমার তৃষ্ণা মেটেনি। কথাটা শুনতেই সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। আকাশকে ঠেলে সরাতে চাইল, কিন্তু আকাশ সেই সুযোগটা দিল না। সন্ধ্যার নীরবতায় ছেলেটা যেন আশকারা পেয়েছে। মৃদু কাঁপতে থাকা সন্ধ্যাকে নিজের দিকে টেনে নিল। ওপরে আকাশের ঘন কালো মেঘের আনাগোনা বাড়ল। ধীরে ধীরে বাতাসের বেগ বাড়তে শুরু করেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আসমানি নওয়ানের মাতৃত্ব থেকে জন্ম নেওয়া আকাশের সাথে প্রকৃতির আকাশ বোধহয় সঙ্গ দিতে চাইছে। সন্ধ্যার শাড়ির আঁচল বাতাসে উল্টো দিকে উঠছে। সৌম্য ইরা রিকশা থেকে নেমে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটছে। সৌম্যের চোখ পড়ে মৃদু উড়ন্ত সন্ধ্যার শাড়ির আঁচলে। পিঠ ফিরিয়ে রাখা আকাশকেও দেখল। বৃষ্টি পড়ছে, অথচ এরা এখানে কি করছে? সৌম্য বিরক্ত হয়ে ইরাকে বলে, ইরাবতী, তুই ভেতরে যা, আমি আসছি। সৌম্য কথাটা বলে বাগানের দিকে এগিয়ে যায়। সৌম্য বলেও ইরা গেল না, দাঁড়িয়ে রইল। সৌম্য এগিয়ে যেতে যেতে বলে, বনু, এখানে কি করছিস? বৃষ্টি পড়ছে তো। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যার ছটফটানি শুরু হয়। দুই হাতে আকাশকে ঠেলে। আকাশ না তো সৌম্যের কথা শুনল, আর না তো সন্ধ্যার ছটফটানি গায়ে মাখল। সৌম্যর কণ্ঠ আরো কাছ থেকে পেয়ে সন্ধ্যার কান্না পায়। তার ভাইয়া এখানে আসলে কি হবে? সন্ধ্যা হাতিয়ে হাতিয়ে আকাশের গলায় দুই হাত খামচে দেয়। এই পর্যায়ে আকাশ বিরক্ত হয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৌম্য 3 হাত দূরে দাঁড়িয়ে। সন্ধ্যা কারোর দিকে তাকালো না। আকাশকে পাশ কাটিয়ে এক দৌড় দেয়। সন্ধ্যাকে এভাবে দৌড়ে যেতে দেখে সৌম্যের পা থেমে যায়। একবার ডাকে, বনু। সন্ধ্যা দাঁড়ালো না। এই জীবনে এমন বিব্রতকর অবস্থারই পড়েনি মেয়েটি। সৌম্য দ্রুত ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তার বোন তার ডাকে সাড়া দিল না। এটা আদৌ সম্ভব? বিস্ময় নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আমার বোনু এভাবে দৌড়ে গেল কেন? আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে, ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে ঠোঁটটা মুছে বিরক্তির কণ্ঠে বলে, নিজের বোনকে গিয়ে জিজ্ঞেস কর। সৌম্য আকাশের সামনে এসে ভুরু কুঁচকে বলে, আপনি আমার বোনের সাথে কি করেছেন? আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সৌম্যের দিকে। তার মুখটা পুরো 12টা বাজিয়ে দিল। এ তো পুরো সুমন্ধি নামের কলঙ্ক। জীবনে তার বউটা তার দিকে ফিরেও তাকায় না। আর যা একটু কাছে পেয়েছে, আর এই সুমন্ধি নামের শত্রু সব ভেস্তে দিল। সৌম্য ভুরু কুঁচকে বলে, কথা বলছেন না কেন? কি করেছেন আমার বোনের সাথে? আকাশ দাঁতে দাঁত চেপে বলে, আমার বউকে আমি আদর করছিলাম। যদিও আমি বুঝতে পারছি এসবে তুমি খুব কাঁচা, তবে তোমার বড় ভাই খুবই পাকা। তোমাকে হাতে কলমে শেখাবো, একদম চিন্তা করো না। কথাটা শুনে সৌম্য চোখ বড় বড় করে তাকায়। ইরা সন্ধ্যাকে ডাকলেও শোনেনি, দৌড়ে চলে গিয়েছে। এই জন্য সে বাগানের দিকে এগিয়েছিল। আকাশের কথা শুনে বেচারি কেসে ওঠে। আকাশ আবারও কিছু বলতে চাইছিল, কাশির শব্দে পেছনে ফিরলে ইরাকে দেখে বলে, ইরা, তোমার এই ফিউচার বরকে আঁচলে বেঁধে রাখবে। আমার বইয়ের পেছনে যেন ঘুরঘুর না করতে পারে, বুঝেছ? ইরা কি বলবে বুঝল না। সৌম্য কটমট চোখে তাকিয়ে বলে, আপনার সাহস তো কম না। আপনি এক্ষুনি আমার বোনের সাথে আমার দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। আকাশ বিরক্ত হয়ে বলে, তো কি করব? আমার বউকে আদর করার সময় তোমাকে ডেকে এনে লাইভ দেখাবো?
আকাশের কথা শুনে ইরার অবস্থা আগের চেয়েও শোচনীয়। বেচারি এখানে এসে কত বড় ভুল করেছে এবার বুঝতে পারছে। জায়গাটি প্রস্থান করার উদ্দেশ্যে দ্রুত পা চালায় উল্টো দিকে। সৌম্য হতাশ চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে সৌম্যের দিকে, চোখে মুখে বিরক্তি। সৌম্য দাঁত কিড়মিড়িয়ে করতে করতে বলে, আপনার মুখ থেকে কি জীবনেও ভালো কথা বের হয় না? আপনার উচিত আমার কাছে সভ্যতা শেখা। আকাশ রেগে বলে, কোনো দরকার নেই, তুমি এবার আমার বইয়ের পিছু ছাড়ো। ওর সুদর্শন এক হাজবেন্ড আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। সৌম্য আকাশকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে যেতে যেতে বলে, আপনার মতো অসভ্য লোকের সাথে আমার বোনকে জীবনেও ঘেঁষতে দিব না আমি। আকাশ দাঁত কিরমির করে তাকায়। বউ তার, অথচ তার সাথেই নাকি ঘেঁষতে দেবে না, বললেই হলো নাকি? রেগে বলে, আমিও আমার বোনকে তোমার মতো সভ্য পুরুষকে দেব না। পরে দেখা যাবে আমার মামা হওয়ার স্বাদ এই জন্মে আর পূরণ হচ্ছে না। কথাটা শুনে সৌম্য দাঁড়িয়ে যায়। আকাশ কথাটা দ্বারা কি তাকে অক্ষম বোঝালো? কি পরিমাণের বিয়াদব ভাবা যায়? আকাশ নিচু হয়ে মাটিতে পড়ে থাকা সন্ধ্যার ফোনটা নিয়ে প্যান্টের পকেটে রাখে। এরপর সৌম্যকে পাশ কাটিয়ে চলে যায়। সৌম্য কটমট দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। আকাশ পাত্তা দিল না। শিমু ডাইনিং রুমে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা দৌড়ে আসায় হঠাৎ শিমুর সাথে ধাক্কা খায়। দুজনেই পড়তে পড়তে বেঁচে যায়। শিমু অবাক হয়ে বলে, আরে ভাবি, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? সন্ধ্যা ঢোক গেল। আসমানি নওয়ান এগিয়ে এসে বলেন, কি হয়েছে মা, ভয় পাইছিস কিছু দেখা? শিমু অসহায় কণ্ঠে বলে, ভাবি তোমাকে কি সুন্দর করে হিজাব বেঁধে দিলাম, এটুকু সময় এত এলোমেলো করে ফেলেছো? সন্ধ্যা অসহায় চোখে একবার আসমানি নওয়ানের দিকে আর একবার শিমুর দিকে তাকায়। সন্ধ্যার ইশারায় বোঝালো, খালাম্মা তোমার ঘরে যাই। আসমানি নওয়ান হেসে বলে, পারমিশন নিতেছোস কেন, যা। সন্ধ্যা দ্রুত পা চালায়। এখানে সে জীবনেও থাকতে পারবে না। আকাশকে কিভাবে এই মুখ দেখাবে ভাবতেই কেঁপে ওঠে। শিমু মাথা চুলকালো। ইরা দরজায় এসে দাঁড়িয়েছে। ইরার মা সন্ধ্যাকে দেখে দরজায় এসে দাঁড়িয়েছিল। এত মাস পর মেয়েকে সুস্থ দেখে ভদ্র মহিলা ইরাকে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। কান্নামাখা গলায় বলে, তুই ভালো হয়েছিস মা, আমি যে কত দোয়া করেছি তোর জন্য। এরাও তার মাকে জড়িয়ে ধরল। পিঠে হাত বুলিয়ে বলে, আমি ঠিক আছি মা, কান্না করো না। ইরার মা ইরাকে ছেড়ে মেয়ের কপালে গালে অগণিত চুমু আঁকে। এই দিনটার জন্যই তিনি কত অপেক্ষা করেছেন তা শুধু তিনিই জানেন। ইরা দুই হাতে মায়ের ভেজা গাল মুছে দিয়ে বলে, কিছুই হয়নি আমার, কান্না করো তো। ভদ্রমহিলা ইরাকে টেনে ভেতরে নিয়ে যায়। ইরা বাড়িটির চারপাশে চোখ বোলায়। তাদের বাড়ির মতোই এই বাড়িটি, তবে পরিচিত নয় তার। এখানকার মানুষগুলোও তার অপরিচিত ঠেকল। তবে তার কোনো ফুপুকে এর জন্য ভেতরে ভেতরে ভীষণ অস্থির সে। এতদিন যাদের গল্প শুনেছে তাদের দেখার আগ্রহ ভীষণ। আসমানি নওয়ান এগিয়ে এসে ইরার গালে হাত দিয়ে বলে, সেই কত ছোটবেলাতে তোরে দেখছিলাম, বড় হইয়া তো আমারে ভুল্লাই গেলি। ইরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, মৃদু স্বরে বলে, আপনার নাম কি? আসমানি নওয়ান হেসে বলে, আমার নাম আসমানি। ইরা এবার চিনল এটা তার বড় ফুপি। আসমানি নওয়ান ইরার মুখে বেশ কয়েকটা চুমু খায়। এরপর জড়িয়ে ধরে, চোখের কোণে পানি। তার ভাইটার শূন্যতা খুব করে অনুভব করছেন। এরপর শিমুর মা তারা ইরাকে জড়িয়ে ধরে। তিনিও ইরার মুখে চুমু খেয়ে বলে, আমাদের তিন মেয়েকেই আমরা পেয়েছি, আর কি চাই? ইরা মৃদু হাসল। তার খুব ভালো লাগলো বাবা বাড়ির আত্মীয়দের থেকে কখনো আদর পায়নি, এই নিয়ে তার কত দুঃখ ছিল। কিন্তু এখন মনটা ভীষণ ফুরফুরে লাগছে। এরা বেখেয়ালেই বলে ফেলে, ছোট পুকু কোথায়, ওনার কথা বাবা বেশি বলতো। কথাটা বলেই এরা নিজেই কেমন যেন অস্বস্তিতে পড়ে যায়। সকলের মুখ থমথমে হয়ে যায়। এরা তো জানে সৌম্যর মা বেঁচে নেই, আর উনি তো তার ছোট ফুপু। এরা পাশ ফিরে সৌম্যের দিকে তাকায়। সৌম্য মলিন মুখে ইরার দিকে চেয়ে আছে। ইরা মাথা নিচু করে নেয়। চোখের কোণে পানি জমল।
তার জন্য সৌম্যের মনটা খারাপ হয়ে গিয়েছে ভেবে বেশি খারাপ লাগছে। ইরা তার বাবার কথা জিজ্ঞেস করতে চাইল সে কোথায়, কিন্তু করলো না। ভীষণ অভিমান তার বাবার ওপরে। বাবা সৌম্যকে নিয়ে সবসময় কত বাজে বাজে কথা বলতো। ইরা নিজের ঘরে বসে কাঁদতো। তারপরে নিজেকে সামলে আবারও সৌম্যের কাছে ছুটে যেত। তার বাবা সৌম্যকে কখনো মানুষই মনে করতো না। সৌম্য তাকে বলেছে তাদের এই আত্মীয়তার কথা কেউ জানতো না, এমনকি তার বাবাও না। ইরার মনে প্রশ্ন জাগে, আজ সৌম্য তার বাবার সবচেয়ে প্রিয় ছোট বোনের ছেলে জেনে কি তিনি লজ্জায় মুখ লুকিয়েছে। ইরার খারাপ লাগে। সৌম্য তাদের আত্মীয় না হলেও কি ছিল, ও তো মানুষ ছিল, খুব ভালো মানুষ সৌম্য। সন্ধ্যার প্রতি সৌম্যের ভালোবাসা সে সবচেয়ে বেশি অনুভব করেছে। তার ভীষণ ভালো লাগতো, কিন্তু তার বাবা সৌম্যকে কখনো মানুষ ভেবে এতটুকুও সম্মান করেনি। কথাগুলো ভেবে ইরার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মেয়েটি ভাবছে তার বাবা লজ্জায় মুখ লুকিয়েছে। ভাবনাটি হয়তো একেবারে ভুল নয়। হয়তো ইশতিয়াক আহমেদ সত্যিই লজ্জায় মুখ লুকিয়েছে, তবে তা একেবারে মাটির তলায়। আর লজ্জায় সাথে তীব্র ব্যথা ছিল, যা তার নিঃশ্বাস কেড়ে নিয়েছিল। তাই ইরা এখনো জানল না। সে তার বাবার জন্য অভিমান জমা রাখল। শিমু এগিয়ে এসে ইরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই আপু, আমি শিমু, তারা মায়ের মেয়ে। ইরা শিমুকে দেখে মৃদু হাসল, কিন্তু কিছু একটা ভেবে বলে, তুমি কি সৌম্যের কাছে প্রাইভেট পড়তে? শিমু মাথা ওপর নিচ করে সম্মতি দিল। ইরা একটু হাসলো। এই শিমুর কথা সৌম্য প্রায়ই বলতো, কারণ সৌম্য তার ওপর খুব বিরক্ত ছিল। বেশি চঞ্চল, সাথে পড়ায় খুব ফাঁকি দিত। সৌম্যের এসব সহ্য হতো না। এইসব কথা সৌম্যও তার কাছে এসে উগলে দিত। ইরা নিজেই শিমুকে জড়িয়ে ধরল। এই মেয়ে তো তার চেয়ে অনেক ছোট, সন্ধ্যার সমান বলতেই গেলে। শিমু হাসল। আগে শুধু সে আর আকাশ ভাইয়া ছিল, এখন কতগুলো ভাই বোন হয়ে গেল। আকাশ সোফায় বসে আশেপাশে চোখ ঘোরায়। সন্ধ্যাকে কোথাও না দেখে হতাশ হয়। ভীষণ চিন্তিত সে। সে তো নিজেকে দমাতে পারেনি। এবার তার বউ তাকে কি করবে? উল্টো পাল্টা রিয়াকশন হলে তার কি হবে ভেবেই কপালের ঘাম মুছল। এরপর সকলের উদ্দেশ্যে বলে, বিকালে কাজী আসবে, সৌম্য আর ইরার বিয়ে, কি কি লাগবে আমাকে লিস্ট দাও মা। আকাশের কথা শুনে কেউ অবাক হলো না। গতকাল আকাশেরা হসপিটাল থেকে ফেরার পর সৌম্য আকাশের সাথে এই ব্যাপারে কথা বলেছিল। এরপর আকাশ সকালে তার মাকে জানায়, আর আসমানি নওয়ান সবাইকে জানায়। ইরার এই দশার কারণই ছিল সৌম্য। তাই আজ একদম ছোট করে হলেও ইরাকে সৌম্যের নামে লেখাতে তাদের কোনো সমস্যা নেই, আর এই জন্য কেউ দ্বিমতও করেনি। ইরা আকাশের কথা শুনে কিছু বলতে গিয়েও বলল না। দ্রুত এগিয়ে গিয়ে সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে, সৌম্য, আমাদের আজকেই বিয়ে? সৌম্য ছোট করে বলে, হুম। ইরা সৌম্যের হাতটা ধরে বলে, আমি আজকে বিয়ে করতে চাই না, প্লিজ, এভাবে বিয়ে করতে চাই না আমি। সৌম্য বিরক্ত চোখে তাকায়, অতঃপর বলে, আমি এভাবেই বিয়ে করতে চাই। এরা অসহায় কণ্ঠে বলে, এরকম করিস না, কয়েকটা দিনই তো চাইছি। সৌম্য রেগে বলে, তাহলে আমাকে বিয়ে করতে হবে না, যা। এরা ছলো ছলো দৃষ্টিতে তাকায়। সৌম্য খেয়াল করলো, নরম স্বরে বলে, কাঁদছিস কেন? বিয়ে করতে চাই না, না চাইলেও কাঁদছিস, চাইলেও কাঁদছিস, আমি কোন দিকে যাব? ইরা সৌম্যের হাত ছেড়ে দিতে নিলে সৌম্য ইরার হাতটা টেনে ইরাকে তার সামনে দাঁড় করায়। মৃদু স্বরে বলে, তোর সব ইচ্ছে পূরণ করব ইরাবতী, পরে সব অনুষ্ঠান করব। আজ শুধু তোকে আমার নামে লিখে নেই, নয়তো তোকে জড়িয়ে ধরতে পারছি না আমি। ইরা মাথা নিচু করে বলে, আচ্ছা। সৌম্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। সৌম্য ইরাকে কথাটা বলতে দেখে সবাই সবার মতো কাজে ব্যস্ত হয়েছে। আকাশ বিরক্ত চোখে সৌম্য আর ইরার দিকে চেয়ে আছে। তার সামনে ছোট দুই ভাই বোন প্রেম করছে, আর সে পুরো দেবদাস মোডে ঘুরে বসে বসে এই সব দেখছে। তার কপালটা কি ফাটা! তার বউটা যদি ইরার এক কানিও তাকে ভালোবাসতো, তবে তার জীবনের হয়তো এই চাওয়ার কিছুই থাকতো না।
কিন্তু সে হতাশ। দুটো চুমু খেয়েছে বলে বউ তার লাপাত্তা। দুপুরের পরপর কাজী এসে সৌম্যকে বিয়ে পড়িয়ে রেখে গেছে। আকাশ মূলত বায়ানকে দিয়ে কাজই আনিয়েছে। অরুণকে হাজারটা কল দিয়েছে, ফোনটা বন্ধ দেখায়। সৌম্য বলল, অরুণ অনেক সকালে উঠে সৌম্যকে কাজে আছে বলে হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছে। আকাশ আনিকাকে কল করে আসতে বলে সে বলেছে আজ আসতে পারবে না, আগামীকাল আসবে। আকাশ বিরক্ত, এদের সবার হয়েছেটা কি বুঝতে পারছে না। একটু পর পর আকাশ চোখ ঘুরিয়ে সন্ধ্যাকে খোঁজে। তার বউ কোথায় হারালো। হায় আল্লাহ, হতাশ সে হতাশ। ধরণীতে সন্ধ্যা নেমেছে। সৌম্য পাশেই বসা। আকাশ মৃদু স্বরে বলে, সৌম্য ছাদে আসো তো, কথা আছে তোমার সাথে। সৌম্য আকাশের কথা শুনে উঠে দাঁড়ালো। আকাশের আর সেই একসাথে ছাদে যায়। আকাশ ছাদে এসে রেলিংয়ের ওপরে পা ঝুলিয়ে বসে। এটা তার অভ্যাস। সৌম্যকে বসতে বলে সৌম্য মৃদু স্বরে বলে, এভাবেই ঠিক আছে, আপনি বলুন। আকাশ চুপ থাকলো বেশ কিছুক্ষণ। হঠাৎই বলে, সন্ধ্যার গলার অপারেশনের ব্যাপারে কি কিছু ভেবেছ? সৌম্য চুপ হয়ে যায়। সে ঢাকা শহরে আসার 2 মাসের মাথায় সন্ধ্যাকে ডক্টর দেখিয়েছিল। ডক্টর বলেছে তার বোনের গলার অপারেশনে অনেক রিস্ক। সে আর সামনে এগোনোর সাহস পায়নি। কিন্তু এই কথা সে সন্ধ্যাকে বলেনি। তার বোনও শুনলে খুব কষ্ট পাবে। সে জানে না কি করবে, কিন্তু সে তো তার বোনকে কষ্ট দিতে পারবে না। আকাশ সৌম্যকে চুপ দেখে নিজেই বলে, আমি কথা বলেছি নিয়াজের সাথে। সন্ধ্যা মালতীর অপারেশনে অনেক রিস্ক আছে। তুমি যদি তবুও অপারেশন করার সিদ্ধান্ত নাও, তাহলে আমি আমার সিদ্ধান্তে বলছি। আমি আমার ওয়াইফকে নিয়ে 1%ও রিস্ক নিতে চাই না। সেখানে 90% রিস্ক নেওয়ার প্রশ্নই নেই। ও যেমনই তেমনই সুন্দর। বুঝতে পেরেছো তো আমি কি বলতে চেয়েছি? কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের কথায় ভীষণ আপ্লুত হয় সে। আকাশ আবারও বলে, সো অপারেশন টপিকটা মাথা থেকে ঝেড়ে ফেলো। একটু থেমে পাশ ফিরে সৌম্যের দিকে চেয়ে বলে, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল? সৌম্য আকাশের প্রশ্নে অবাক হলো না। তার বোনও তো স্পষ্ট শুনতে পায়, শুধু কথা বলতে পারে না। আর এটা তো কেবল অ্যাক্সিডেন্ট হলেই সম্ভব। জন্মগত হলে তার বোনও কানেও শুনতো না। কিন্তু কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা সে ভুলে যেতে চায়। তার জীবনে এই জিনিসটা তাকে ততটাই কষ্ট দেয় যতটা কষ্ট সে তার মা মামিদের সাধন ওদের হারিয়ে পেয়েছে। সে তার কথা বলা বনুকে রেখে ঢাকায় পড়তে এসেছিল, অথচ বাড়ি ফিরে তার বনুর কণ্ঠ শুনতে পায়নি। কতগুলো বছর পেরিয়ে গেল, আজও তার বোনও সেই আগের মতোই সৌম্য ভাইয়া বলে একটা বার ডাক দেয়নি। এখন জানলো তার বনুকে বেঁচে রাখতে চাইলে বাকহীন সন্ধ্যাকে নিয়েই বাঁচতে হবে। কথাগুলো ভেবে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়, বুকটা ভারী হয়ে আসে। কার কাছে অভিযোগ করবে সে, যার বাবাই এর পেছনে দায়ী? সন্ধ্যা আর শিমু মিলে ইরাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সন্ধ্যা যদিও এভাবে কাঁচা, যেটুকু পেরেছে করেছে। এরপর ছাদে এসেছিল, সব লাইট জ্বালানো থাকায় ভয় পায়নি। কিন্তু ছাদে আকাশ আর সৌম্যকে দেখে সন্ধ্যা জায়গাটি প্রস্থান করতে যেয়েও সিঁড়িতে দাঁড়িয়ে যায় আকাশের কথা শুনে। আকাশের বলা সব কথাই শুনে সন্ধ্যার চোখ ছাপিয়ে জল গড়ায়। মনে পড়ে গেল একদিন সকাল তাকে তরল জাতীয় কি যেন খেতে দিল, কি মিষ্টি করে কথা বলেছিল তার সাথে। সন্ধ্যা খুব খুশি হয়েছিল। সকাল তো তার সাথে কখনো ভালো করে কথা বলেনি। সেদিন একটুখানি ভালো ব্যবহার পেয়ে সন্ধ্যার সে কি খুশি। সকাল শরবতের মতো কি যেন বাড়িয়ে দিল। সন্ধ্যা খুশি মনে সেটা খেয়ে নিল। আর তারপর তার ছটফটানি বাড়ল। তা দেখে দেখে সকাল হাসল। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। সে সত্যি আর কখনো কথা বলতে পারবে না। বা হাত উঠিয়ে গলায় আলতো করে হাত বোলালো। কয়েক বছর আগেও মন খুলে কত কথা বলতো সে। আজ কত বছর পেরিয়ে গেল, এই কণ্ঠ থেকে একটি শব্দও বের হয় না। সে ভেবেছিল তার ভাইয়ার টাকা হলে তাকে অপারেশন করাবে,
আর তারপর সে আবারও কথা বলতে পারবে। কিন্তু এটা তো তার ভাগ্যে নেই। কথাটা ভাবতেই দম আটকে আসলো। সন্ধ্যা আর এখানে দাঁড়ালো না, ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। কতদিন পর সে আবারও এমন দম আটকে আসা অনুভূতি হচ্ছে সে জানে না। কয়েকটা সিঁড়ি নেমে দাঁড়িয়ে যায়, দুই হাতের মাঝে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। তার খুব কষ্ট হয়। তার জীবনটা এত এলোমেলো কেন? কিছুই নেই তার। তার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। একটু পর সন্ধ্যার পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। চোখের পানি বাঁধ ভেঙেছে। তাতে কি? সৌম্য ভাইয়া সব সময় মতো বলতো, আমাদের দুই ভাই বোনের কপালে আল্লাহ অনেক দুঃখ লিখে রেখেছে বনু, এই জন্যই আমরা এখনো বেঁচে আছি। সন্ধ্যা কথাটা কাছে সত্যি মনে হলো। আল্লাহ তাদের দুই ভাই বোনকে বেছে বেছে কত কষ্ট দেয়। আরো দুঃখ বাকি আছে হয়তো, এই জন্যই তার নিঃশ্বাস এখনো চলছে। সৌম্যের থেকে সব কথা শুনে আকাশ ছাদের রেলিং এর ওপর থেকে নেমে দাঁড়ায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যের দিকে। কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে? এই আকাশ মানতে পারছে না। সৎ মা বোন খারাপ হয় ঠিক আছে, তাই বলে তার সন্ধ্যা মালতীর গলার স্বরটুকু এত করুণভাবে কেড়ে নিল? আকাশ ঢোক গিলল। তার কষ্ট হচ্ছে। তার সন্ধ্যা মালতী কতটা ছটফট করেছিল। তার সন্ধ্যা মালতীকে আর কত কষ্ট সহ্য করতে হয়েছে। সৎ মা সৎ বোন মিলে তার সন্ধ্যা মালতীকে এত কষ্ট দিয়েছে। তাছাড়া নিজের বাবা এইসব দেখেও এরকম করে? তার বাবা খারাপ, আকাশ মানে, অনেক মানুষকে মেরেছে তাও জানে, কিন্তু সে তার বাবার প্রাণ। এই যে আকাশ তার সন্ধ্যা মালতীকে এই বাড়িতে আনবে না, তার বাবা এই বাড়িতে আছে বলে। এটা আকাশের বাবা জানার পর সে চলে গিয়েছে এখান থেকে। আকাশকে অনুরোধ করেছে সে যেন কোথাও না যায়। আকাশ জানে তার বাবা ভালো নেই, একটুও ভালো নেই, কিন্তু সে ভালো মানুষ হিসাবে তার বাবাকে চেয়েছিল। কিন্তু তার বাবা অমানুষ হয়ে এসেছিল তার বাবা হতে। আর সে এমন বাবার ভালোবাসা চায় না। আর এইদিকে সন্ধ্যা নিজের বাবা হয়েছে নিজেই ছেলে মেয়ের প্রতি এত পাষাণ কি করে হয়? কোনো বাবা এমন হতে পারে? আকাশের অবাকের মাত্রা পেরিয়েছে। রাগে তার শরীর কাঁপছে। এদের প্রত্যেককে সে যে কি করবে নিজেই জানে না। দুই হাতে পাঞ্জাবির হাতাটা তুলে এপাশ ওপাশ হতে হাঁটতে লাগলো। দুই হাত নিজের মাথার চুল টেনে ধরল। এক পর্যায়ে রাগে ছাদের দোলনায় জোরে সোরে একটা লাথি বসায়। আকাশকে হঠাৎ এতটা রাগতে দেখে সৌম্য অবাক হয়। আকাশ সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর এগিয়ে এসে সৌম্যের সামনে দাঁড়িয়ে বলে, তোমার সৎ বোনের নাম কি? সৌম্য ঢোক গিলে বলে, সকাল। নামটি শুনে আকাশের ভুরু কুঁচকে যায়। পরিচিত ঠেকছে এই নাম। কোথায় শুনেছে যেন? মাথায় একটু চাপ দিতেই কিছু মনে পড়ল। দ্রুত পকেট থেকে ফোনটা বের করে বায়ানকে কল করে। রিসিভ হওয়ার সাথে সাথেই আকাশ গম্ভীর গলায় বলে ওঠে, তোমার গার্লফ্রেন্ডের নাম যেন কি? বায়ান থতমত খেয়ে যায়। আকাশ তার গার্লফ্রেন্ডের কথা কিভাবে জানে? আমতা আমতা করে বলে, স্যার, আমার তো গার্লফ্রেন্ড। আকাশ রাগান্বিত স্বরে বলে, একটা কথাও মিথ্যা বলবি তো তোর জবান কেটে ফেলবো। বায়ান ভয়ে লাফিয়ে ওঠে। আকাশ তো মারাত্মক রেগে আছে। বায়ান ঢোক গিলে মিনমিনে গলায় বলে, ওর নাম হাসিনা। আকাশের পছন্দ হলো না বায়ানের উত্তর। দাঁত কিরমির করে ধমকে ডেকে ওঠে, বায়ান। বায়ান আবারও ঢোক গিলল। ভীত কণ্ঠে বলে, স্যার সত্যি বলছি, ওর নাম হাসিনা, তবে আরেকটা নাম হচ্ছে সকাল। আকাশ সাথে সাথে প্রতি উত্তরে বলে, মেয়েটির পিকটা সেন্ড কর এক্ষুনি। বায়ান মাথা চুলকায়। তার গার্লফ্রেন্ডের ছবি আকাশ কেন চায়? কিন্তু ছেলেটি আকাশের কথা অমান্য করল না। বেচারা আকাশের ধমক খেয়েই অবস্থা খারাপ। আকাশের নাম্বারে সকাল আর তার একটি পিক সেন্ড করে। আকাশ পিকটি পেয়ে সাথে সাথে সৌম্যের সামনে ফোনটি বাড়িয়ে দিয়ে বলে, দেখো তো এই মেয়েটিই তোমার সৎ বোন কিনা। সৌম্য অবাক হয় সকালকে দেখে। সকালকে দেখে চিনতেই পারছে না। মেয়েটি কেমন যেন শহুরে মেয়েদের মতো হয়ে গিয়েছে। মডার্ন পোশাক পরেছে,
সৌম্য অবাক হয়ে বলে, আপনি সকালকে কোথায় পেলেন আকাশ ভাইয়া? আকাশ বিরক্তির কণ্ঠে বলে, আগে আমার কথার আনসার করো। সৌম্য ছোট করে বলে, জি, এটাই আমার সৎ বোন। আকাশ চোখ বুজে শ্বাস ফেলল, শক্ত গলায় বলে, তোমাদের গ্রামের নামটা কি যেন সৌম্য? সৌম্য উত্তর দেয়, জি, মিলনের পাড়া। আকাশ ফোনে কিছু একটা টাইপ করতে করতে মৃদু স্বরে বলে, সৌম্য, তুমি ঘরে যাও, ইরা তোমার জন্য ওয়েট করছে। সৌম্য কিছু বলতে গিয়েও কিছু বলল না। আকাশের থেকে হয়তো আপাতত কোনো উত্তর সে পাবে না, এমন ভাবনা থেকে সে চুপ হয়ে গেল। তবে ভীষণ অবাক হলো সকালের সাথে আকাশের কানেকশন দেখে। ভাবনা নিয়েই ছাদ থেকে নেমে যায়। আকাশ আবারও বায়ানকে কল করে। বায়ান আকাশের কলটা রিসিভ করে কপালের ঘাম মোছে। এরপর কলটা রিসিভ করে ফোনটা কানে ধরে। আকাশ শক্ত গলায় বলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? বায়ান মিনমিন করে বলে, স্যার, ও তো আজকেই গ্রামে গেল, আপনাকে বলেছিলাম তো। আকাশ এপাশ ওপাশ পায়চারি করতে করতে শক্ত গলায় বলে, আগামীকাল বগুড়া যাব, সকাল 6টার মধ্যে যেন তোমাকে আমার বাড়ির সামনে পাই। বায়ান সাথে সাথেই উত্তর করে, জি স্যার। আকাশ কল কেটে দেয়। কষ্টের আগে শরীর কাঁপছে তার। এখানে আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। সন্ধ্যা ঘরে বসে একা একা অনেকক্ষণ কেঁদেছে। এরপর নিজেকে সামলে চোখে মুখে পানি দেয়। মাঝে কয়েকটা দিন কলেজে যায়নি, আগামীকাল কলেজে যাবে ভাবলো। তাহলে এত খারাপও লাগবে না। লামিয়ার সাথে কয়েকদিন কথা নেই। অতঃপর রুম থেকে বের হয়, তখনই আকাশ তাকে পাশ কাটিয়ে চলে গেল। সন্ধ্যা অবাক হয়। এগিয়ে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়ালে দেখলো আকাশ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। কোনো দিকে তাকায় না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আসমানি নওয়ান। আকাশকে বেশ কয়েকবার পিছু ডাকলেন। আকাশ তাকায়নি, শুধু ছোট করে বলে, কাজ আছে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায়। সৌম্য ঘরে ঢুকতে গিয়ে আকাশকে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হয়, ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সন্ধ্যা ভীষণ অবাক হয়, আকাশের চলনেই বুঝেছে মানুষটা হয়তো কোনো কারণে অনেক রেগে আছে, কিন্তু কারণ বুঝল না। সৌম্য সন্ধ্যাকে দেখে এগিয়ে এসে বলে, বনু। সন্ধ্যা ভাইয়ার ডাকে ফিরে তাকায়। সৌম্য সন্ধ্যার চোখ দুটো লাল দেখে বিচলিত কণ্ঠে বলে, তোর কি হয়েছে বনু? চোখ দুটো এমন লাল কেন? সন্ধ্যা ঢোক গেল, তার ফোনটা খুঁজে পাচ্ছে না। সৌম্য হাত থেকে ফোনটা নিয়ে টাইপ করে, ঘুম কম হয়েছিল তাই। আমি কালকে কলেজে যেতে চাই, কিন্তু আমার তো এই বাড়িতে ড্রেস বই খাতা কিছুই নেই। আমাকে এগুলো ওই বাড়ি থেকে এনে দিবে ভাইয়া? লেখাটি পড়ে সৌম্য তাকালো সন্ধ্যার দিকে। সৌম্য একবার আকাশের পাশের ঘরের দিকে তাকালো। সে ঘর আসমানি নওয়ান তার জন্য গুছিয়েছে, আর ওই ঘরে তার ইরাবতী ওয়েট করছে। আকাশ ভাইয়া কোথায় যেন গেল, রেগেও আছে, নয়তো আকাশকে বললেই হতো। সন্ধ্যা সৌম্যকে ভাবুক দেখে আবারও টাইপ করে, তোমার ফ্রেন্ড রিহান ভাইয়াকে একটু বলবে আমার উনির সাথে গিয়ে ড্রেস আর বইগুলো আনবেও শুধু। আর তুমি এখন যেতে চাইলেও আমি তোমার সাথে যাব না। আমি অনেক কষ্ট করে ইরা আপুকে সাজিয়েছি। লেখাটি পড়ে সৌম্য মৃদু হাসল। সন্ধ্যার হাত থেকে ফোনটা নিয়ে রিহানের নাম্বারটায় কল করে বলল, রিহান, জানায় 10 মিনিটে আসছে সে। সৌম্য বেশ কয়েকবার বললে বনুকে সাবধানে নিয়ে যায়, আর তাড়াতাড়ি এই বাড়ি রেখে যাবি। রিহান এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, আরে ভাই, তোর বোনকে আমি খাবো না, এমন ভাব করিস কেন? মানুষ তার বোনকে, আর বোন নেই? সৌম্য পাত্তা দেয় না, কল কেটে দেয়। সৌম্য ঘরে চলে যায়, রেডি হতে বলে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। ইরাকে শিমু আর সন্ধ্যা শাড়ি পরিয়ে দিয়েছিল, মুখে একটু আধটু সাজের ছোঁয়াও দিয়েছিল জোর করে। ইরা সাজগোজ এত পছন্দ নয়, তবুও দিয়েছিল, কিন্তু বেচারি টিকতে না পেরে মুখ ধুয়ে এসে ঘরে বসেছিল।
ওভাবে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। জীবনের প্রথমবার শাড়ি পরেছে সে, সাথে আবার ঘুমিয়েছে। শাড়ির পুরোটা এলোমেলো হয়ে যা তা অবস্থা। শাড়ির অর্ধেক বেশি অংশ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, বাকি অর্ধেক কোনো রকমে গায়ের উপরে জড়ানো। ইরার অবস্থা দেখে সৌম্য কেশে ওঠে। সে জানে ইরা কখনো শাড়ি পরেনি। শাড়ি তো দূর, ও থ্রি পিসই পরেছে কিনা হয়তো 2 থেকে 3 দিন। একে শাড়ি পরিয়েছে কেন, কোন দুঃখে, ভেবে সৌম্য হতাশ হলো। সৌম্য এগিয়ে এসে ইরার মুখটা ভালো করে দেখার জন্য একটু ঝুঁকলো। ইরা তখনই চোখ মেলে তাকায়। মুখের ওপরে সৌম্যের মুখ দেখে ধড়ফড় করে উঠে বসতে গিয়ে সৌম্যের থুতনির সাথে তার মাথা লাগে। সৌম্য চোখ মুখ কুঁচকে আহ শব্দ করে ওঠে। ইরা 2 হাতে চোখ পড়ছিলে অনুতপ্ত স্বরে বলে, আমি কিছু বুঝতে পারিনি। সৌম্য সোজা হয়ে দাঁড়ায়, ডান হাতে থুতনি ডলে বলে, তুই কি বাচ্চা? ইরা ভুরু কুঁচকে বলে, কেন? সৌম্য বিরক্ত হয়ে চোখের ইশারায় ইরাকে দেখিয়ে বলে, এটা কি করেছিস কি? ইরা নিজের দিকে তাকালো। শাড়ি তো তার গায়েই নেই। বিছানার উপরে পড়ে থাকা শাড়ির অংশ গলায় ঝুলিয়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, শাড়ি পরেছিলাম কিন্তু খুলে গিয়েছিল। সৌম্য হতাশ হয়ে বলে, আগে জামা পরতে শেখ। ইরা ইরা সৌম্যের দিকে তাকিয়ে বলে, শিহাব, আমাদের বিয়ে কখন হবে? হয়েছে। ইরা অবাক হয়ে বলে, মানে আমাকে ছাড়া কিভাবে বিয়ে হলো? আমি কবুল বলবো না। সৌম্য দুটো শার্টের বোতাম খুলে মৃদু স্বরে বলে, মেয়েদের অনুমতি লাগে, কবুল বলা লাগে না। ইরা ছোট করে বলে, ও। সৌম্য বিছানার কিনারায় দাঁড়ানো। ইরা বিছানার কোনায় হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়, ডান হাত বাড়িয়ে সৌম্যের গালে হাত দিয়ে বলে, সত্যি আমাদের বিয়ে হয়ে গিয়েছে সৌম্য? সৌম্য ইরার দিকে তাকালো। মেয়েটির চোখের কোণে পানি সৌম্যের চোখে আটকায়। ছোট করে বলে, হুম। ইরার কি হলো কে জানে। 2 হাতে সৌম্যকে জড়িয়ে ধরে সৌম্যের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে। সৌম্য ঢোক গিলল, শক্ত করে ইরাকে জড়িয়ে ধরে চোখ বুজল। ইরাকে কাঁদতে নিষেধ করলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ অনেকক্ষণ সময় পরও ইরাকে থামতে না দেখে সৌম্য ইরার মাথা উঁচু করে। ইরা ফোঁপায়, গাল বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। সৌম্য 2 হাতে ইরার চোখের পানি মুছে দেয়, মৃদু স্বরে বলে, কান্না থামা ইরাবতী, অসুস্থ হয়ে যাবি। ইরা চোখ মেলে তাকায়, ধরা গলায় বলে, আমি কখনো ভাবিনি আমি তোকে পাবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই আমার স্বামী। সৌম্য মৃদু হাসল। কবুল বলতে গিয়ে কতবার যে বেঁধে যাচ্ছিল, চোখের কোণে পানি জমেছিল। তার ইরাবতীকে সে পেয়েছে, সারা জীবনের জন্য পেয়েছে। তার নিজেরই তো এখন অবিশ্বাস্য লাগে। সৌম্য ইরার কপালে সময় নিয়ে চুমু আঁকে। এরপর ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে মৃদু স্বরে বলে, আমার ইরাবতী, আমার বউ। আকাশ রাস্তার পাশে গাড়িটা সাইড করে রেখেছে। ড্রাইভিং সিটে বসে এক ডান গাড়ির বাইরে বের করে, বাম পা গাড়ির ভেতরে রেখেছে। ডান হাতে সিগারেট। সিগারেট খাওয়ার অভ্যাস তার নেই বললেই চলে, তবে মাঝে মাঝে খায়। অতিরিক্ত রাগ নয়তো টেনশন এমন করে। বাঁ হাতে 2 আঙ্গুলের সাহায্যে আলতো হাতে কপাল স্লাইড করে একটু পর পর। মাথা ব্যথা করছে। হঠাৎই খেয়াল করলো রাস্তার অপর পাশে একটি সিএনজি এসে থামে। কয়েক সেকেন্ডের মাঝে সিএনজিটা চলে যায়। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে। ভালোভাবে লক্ষ্য করলো দুজনকেই চিনতে পেরে মুহূর্তে চোয়াল শক্ত হয়ে যায়। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটের উপরে বুড়ো আঙুল চেপে ধরল। সন্ধ্যা আগে আগে এগিয়ে যায়। রিহান পিছু পিছু যায়। আকাশ গাড়ির সিট থেকে উঠে দাঁড়ায়, বাঁ হাতে শব্দ করে গাড়ির দরজাটা লাগায়। এমনিতেও এক বিষয় নিয়ে রাগে কষ্টে মাথা ফেটে যাচ্ছিল, এর মধ্যে আরেকটা এসে হাজির হয়েছে। বাঁ হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগিয়ে যায়।
ডান হাতের বুড়ো আঙুলের আগুন জ্বলন্ত সিগারেটের এখন চেপে ধরা। রিহান গেটের সামনে দাঁড়ায়। সন্ধ্যা রিহানের দিকে তাকিয়ে ইশারায় কিছু বোঝাতে চায়, তখনই আকাশ পেছন থেকে হাতটা থেকে জ্বলন্ত সিগারেট রিহানের চোখে মুখে চেপে ধরে। রিহান চেঁচিয়ে উঠে বলে, ছিটকে সরে গিয়েছে, সন্ধ্যার দিকে আয়। পড়তে নিলে আকাশ বা হাতে রিহানের শার্টের কলারটা ধরে পেছনের দিকে ধাক্কা দেয়। রিহান কয়েক পা পিছিয়ে যায়। ডান হাত তার চোখে চেপে ধরে রেখেছে। প্রচুর জ্বলছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। কাহিনী পুরো তার মাথার ওপর দিয়ে গিয়েছে। আকাশ রিহানের দিকে এগিয়ে গিয়ে বা হাতে সর্বশক্তি দিয়ে রিহানের গলাটা চেপে ধরে গর্জে উঠে বলে, সেদিন বলেছিলাম আমার বইয়ের আশেপাশে আসবি না। দুদিন না পেরোতেই মরার জন্য আবারও আমার বইয়ের কাছে পিছেই হাজির হয়েছিস। তো এবার মর। রিহানের অবস্থা খারাপ। সন্ধ্যা দৌড়ে এসে আকাশকে সরিয়ে যেতে চায়। আকাশ ভস্ম করে দেওয়া চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ঢোক গিল। তার জন্য রিহান ভাইয়াকে বারবার এভাবে হেনস্থা হতে হচ্ছে। সন্ধ্যা আগে বুঝলে কখনো রিহানের সাথে আসতো না। সন্ধ্যা আকাশকে ইশারায় বোঝায় রিহানকে ছেড়ে দিতে। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ শুরু করলো। সন্ধ্যা এইটুকু কাজ বিহানকে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে টেনে উল্টো পাশে নিয়ে এসে দাঁড় করায়, কিংবা হাতের শক্ত করে সন্ধ্যার গালটা চেপে হিসিয়ে বলে, বাইরের মানুষের জন্য দরদ দেখাস কেন? দুটোই জবাই করে কবর বলে দিলাম। সন্ধ্যা গালে হাত ব্যথা পায়, চোখ বুজে নেয়, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। আকাশ সন্ধ্যার গালে পানি দেখে সন্ধ্যার গাল থেকে ঠান্ডা গলায় বলে, ওর জন্য আবারও কান্না ও করছে? তোমার সামনেই ওকে কেটে টুকরো টুকরো করবো আজ। কথাটা বলে রিহানের দিকে এগিয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে ঠেলে পিছিয়ে নিয়ে হাত জোর করে রিহানকে কিছু না বলার জন্য। আকাশ দুই হাত মুষ্টিবদ্ধ করে সন্ধ্যার দিকে আছে। রাগে কাঁপছে সে। তার সন্ধ্যা মালতী অন্যর জন্য তারই কাছে রিকোয়েস্ট করছে, এসব সে হজম করবে? চোখ বুজে শ্বাস টানল। আজ হয়তো সন্ধ্যা তার মায়ের হাতে মার না খেয়ে থাকবে না। হঠাৎই চোখ মেলে সন্ধ্যাকে টেনে সন্ধ্যার পিঠ আর বুক ঠেকিয়ে বা হাতে শক্ত করে সন্ধ্যার পেটটা চেপে ধরে নিজের সাথে একটু ঝুঁকে সন্ধ্যার গলার সাথে গলা লাগিয়ে চোখ বুজে শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতী, আমি প্রচণ্ড রেগে আছি। ওই ছেলেকে তো আমি মারবই, বাট তুমি ওকে নিয়ে কি ভাবো ক্লিয়ার করো, নয়তো তুমি আমার হাতের শক্ত আঘাত পাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ। ভাইয়াকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।